নমস্কার সকলকে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করতে যাচ্ছি 13ই জানুয়ারির গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স। বিগত কয়েকদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হাইলাইটেড ছিল সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো আজকে দেখে নিই প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের। দুর্গম এলাকাতে কর্তব্যরত সেনাকর্মীদের পানীয় জলের চাহিদা পূরণের জন্য সম্প্রতি কোন সংগঠন দ্বারা স্বদেশ ওয়াটার ডিসলেশন নামক সিস্টেম তৈরি করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডিআরডিও দ্বারা। ডিআরডিওদের দ্বারা এটি করা হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য ডিআরডিও একটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি করেছে। রাজস্থানের যোধপুরের প্রতিরক্ষা পরীক্ষাগারে সি ওয়াটার ডিসলিনেশন সিস্টেম তৈরি করেছে। এটি সমুদ্রের জলকে পানযোগ্য করে তুলতে পারে। এই সিস্টেমটি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অপারেশনাল চাহিদা মেটানোর জন্য এটি তৈরি করা হয়েছে। মূলত স্বদেশ প্রত্যন্ত উপকূলীয় অঞ্চল, দ্বীপপুঞ্জ, সামুদ্রিক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে সেনাবাহিনীরা দুর্গম এলাকায় যখন ডিউটি করে তো সেইখানে তাদের পানীয় জলের সংকট হয়, পানীয় জলের যে চাহিদা সেটা সম্পূর্ণ হতে পারে না। তো সাধারণত সেই চাহিদাকে মেটানোর জন্য যে লবণাক্ত জলকে পানযোগ্য পানীয় জলে পরিণত করার একটা সুবন্দোবস্ত সিস্টেম তৈরি করা হয়েছে, যেটা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। তো এই ইঞ্জিন চালিত স্বদেশ সমুদ্রের জল মোট দ্রবীভূত লবণের পরিমাণ 35,000 মিলিগ্রাম পার লিটার থেকে 500 মিলিগ্রাম পার লিটারে কমিয়ে আনতে পারে। দৈনিক পানীয় জলের চাহিদা পূরণ করতে পারে। 20 থেকে 25 জন সেনার দৈনিক পানীয় জলের চাহিদা এটি পূরণ করতে পারে। এই সিস্টেমটি মাত্র 2-3 মিনিটের মধ্যেই সেট আপ করে নেওয়া যায়, স্থাপন করা যায়, যার ফলে অপারেশন বা জরুরি অবস্থার সময় সমুদ্রের জল দ্রুত নিরাপদ পানীয় জলে রূপান্তরিত করা যেতে পারে। তো খুব ভালো একটি উদ্যোগ। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি নৃত্য কলানিধি পুরস্কার 2025 কে পেয়েছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উর্মিলা সত্যনারায়ণ। অপশন বি হয়ে যাবে আর কে শ্রীরামকুমার। ইনি পেয়েছেন সম্ভবত আর কে রামকুমার, যিনি রয়েছেন পেয়েছেন আমাদের সঙ্গীত কলানিধি পুরস্কার। এবং সরস্বতী সম্মান পেয়েছেন সাধু ভদ্রেশ দাস এবং বিনোদ কুমার শুক্লা পেয়েছেন এই বছর অর্থাৎ 2025 সালের জ্ঞানপীঠ পুরস্কার। এবং এই মানুষটি এই সাহিত্যিক সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো সম্প্রতি নৃত্য কলানিধি পুরস্কার দ্বারা যে কয়েকটি নাচ স্বীকৃত রয়েছে সেগুলি হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, সত্তরিয়া নাচ আসাম থেকে, এবং কেরল থেকে যেটি রয়েছে কথাকলি, মোহিনীঅট্টম কেরল থেকে, মণিপুর থেকে মণিপুরি নাচ, উড়িষ্যা থেকে উড়িষ্যি নাচ, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু থেকে, এবং কত্থক নাচ হচ্ছে উত্তরপ্রদেশ থেকে। এই 8টি নাচ ফর্ম নৃত্যকলানিধি দ্বারা স্বীকৃত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, কোন দেশে ব্যবসায়িকভাবে বায়োবিটুমিন উৎপাদন করা প্রথম দেশে রূপান্তরিত হয়েছে? এটি কোন দেশ? এটি হচ্ছে ভারত দেশ, আমাদের মহান ভারত দেশ। এটি তৈরি করা হয়েছে ভারতীয় পরিবহন যে মন্ত্রক রয়েছে, মন্ত্রণালয়, তার অধীনে। ভারতের সড়ক অবকাঠামো ও পরিবেশ বান্ধব উন্নয়নের পথে ঐতিহাসিক অংশ যুক্ত হলো। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী শ্রী নিতিন জয়রাম গডকরি মহাশয় জানালেন, কৃষি বজ্রকে আবর্জনা হিসেবে দেখা যাবে না, এগুলি দেশের এক গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ। তিনি বলেছেন যে বায়োবিটুমেন প্রস্তুতিতে প্রযুক্তিগত উদ্ভাবন তেমনি বিকশিত ভারত 2047 লক্ষ্যে যে আমরা এগিয়ে চলেছি, এটি হচ্ছে একটি বৈপ্লবিক পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত এখন বিশ্বের প্রথম দেশ যে আমরা বাণিজ্যিকভাবে বায়োবিটুমেন উৎপাদন করতে পারছি। এটি হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা হবে, কারণ এটা হচ্ছে ফসলের খড় যেগুলো থাকে, খড় বিচালি, এইগুলো জিনিস থেকে এটা তৈরি করা হবে। তো সম্পূর্ণ এটা হচ্ছে বায়ু নিরোধক, এর প্রতি কোনো হচ্ছে পরিবেশের সাইড এফেক্ট হবে না। তো খুব সুন্দর একটা উদ্যোগ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর দ্বারা। পরবর্তী প্রশ্ন রয়েছে 4 নম্বরে, পাকিস্তানের আবিষ্কৃত কুষাণ যুগের যে মুদ্রা রয়েছে সেটি কোন শাসকের আমলের ছিল? তো এটি হচ্ছে অপশন সি বাসুদেব। কুষাণ যুগের শাসক ছিলেন বাসুদেব, মহান শাসক, তার সময়কার এই মুদ্রাটি পাওয়া গেছে, অর্থাৎ আবিষ্কার করা হয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভূতত্ত্ববিদরা মাটির নিচ থেকে পেয়েছেন 2000 বছর পুরনো মুদ্রা। এরপরেই জানা গিয়েছে এগুলি সবই নাকি কুষাণ যুগের। তক্ষশিলাতে এই ধরনের মুদ্রা পাওয়া গিয়েছিল বলেই খবর মিলেছে। এই কয়েনগুলি রাজা বাসুদেবের সময়কালের আছে। কুষাণ যুগের অন্যতম সেরা শাসক ছিলেন ইনি। পাকিস্তানের মাটিতে যে ভারতীয় সভ্যতার ছাপ রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটি আবার প্রমাণিত হয়েছে। কুষাণ যুগ 2য় শতকে ছিল। 2য় শতক মানে 200 খ্রিস্টাব্দ এমন সময়েও। তাই এই মুদ্রাগুলির বয়স এখনও আরও অনেক বেশি। তবে পাকিস্তানের মাটি থেকে রাজা বাসুদেবের এই মুদ্রাগুলি কুষাণ যুগের বিশেষ সময়কে নির্দেশ করেছেন। আপনারা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন তাহলে আপনারা এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবেন যে সম্প্রতি জম্মু কাশ্মীরে কোন যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আপনাদের সামনে অপশন রাখা হচ্ছে জৈন, বৌদ্ধ না বৈদিক যুগের। এই 3টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটা আপনারা বলবেন। জৈন যুগের না বৈদিক যুগের
নাকি বৌদ্ধ যুগের, সম্প্রতি কাশ্মীরে আবিষ্কৃত হয়েছে, 2000 বছর পুরনো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কলিঙ্গ সাহিত্য মহোৎসব 2026 কোথায় আয়োজন করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। কলিঙ্গ সাহিত্য পুরস্কার মহোৎসব যেটি রয়েছে, কলিঙ্গ সাহিত্য মহোৎসব, এটি 8 থেকে 11 জানুয়ারি ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছে, যা ছিল উৎসবের 12তম সংস্করণ। এই সাহিত্য, সংস্কৃতি এবং বৈশ্বিক সংলাপ উদযাপনের একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে দেশ বিদেশের বহু লেখক, চিন্তাবিদ, শিল্পী, সাহিত্যিকরা এইখানে অংশগ্রহণ করে। এই উৎসবে উড়িষ্যার ভাষা পাশাপাশি সাহিত্যের পাশাপাশি সাহিত্যিক বৈচিত্র্যকেও তুলে ধরা হয়। সম্প্রতি পাগলা ষাঁড়ের মতন পাগলিয়ে যাওয়া, মাথা খারাপ হওয়া একজন লোক, যার নাম হচ্ছে পেট্রোল পাম্প, মাফ করবেন, ডোনাল্ড ট্রাম্প, তিনি মার্কিন প্রেসিডেন্ট। তো তিনি সম্প্রতি ঘোষণা করেছেন রাশিয়া স্যাংশন অ্যাক্ট তিনি পেশ করেছেন তার সংসদে, সম্মতি দিয়েছেন, যার জন্য ভারত সহ কয়েকটি দেশে শুল্ক বাড়িয়ে কত শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। পাগলা ষাঁড়টা যে 50%, 100% নাকি 300% না 500%, সঠিক উত্তর হয়ে যাবে 500%। তিনি একটা বিল এনেছেন, রাশিয়ান স্যাংশন বিল, যেখানে অনুমোদন দেওয়া হয়েছে যে সমস্ত দেশ রাশিয়ার সাথে ব্যবসা করছে, তারা যদি রাশিয়া থেকেই ব্যবসা করেন, তাহলে আমেরিকাতে ওই দেশগুলো যদি ব্যবসা করতে যায়, তাহলে তাদের উপরে 500% শুল্ক নির্ধারণ করা হবে, এমনটাই ঘোষণা করেছেন পেট্রোল পাম্প মহাশয়। অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলির ওপর 500% চোরা আমদানি শুল্ক আরোপ করে একটি বিলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির সমর্থনে এই রাশিয়া স্যাংশন বিল কার্যকর হলে বিশ্ব বাণিজ্যে এক বিশাল অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় কিছু পণ্যের উপর 25% অলরেডি শুল্ক বসিয়ে দিয়েছে। এরপরে তিনি হুমকি দিয়েছিলেন 50% শুল্ক বাড়ানো হবে, তারপরে এখন বলছেন নাকি 500% শুল্ক বাড়ানো হবে। এগুলি নিয়ে কোনো চিন্তা দুঃখ কষ্ট করার কারণ নেই ভারতের, কারণ ভারতের সাথে সাথে চীন, ব্রাজিল, এদের উপরেও এই ট্যাক্সগুলো ঘোষণা করেছে। তো এই দেশগুলো যদি একত্রিত হয়ে যায়, তাহলে আমেরিকার হাতে তখন কিছুই করার থাকবে না, পিছু হটতে তিনি বাধ্য হবে। তো সমস্যা হচ্ছে যে আমাদেরকে এখন একত্রিত হয়ে থাকতে হবে, কারণ আমরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট আমরা এখন মজবুত হতে চাই। এবং আমেরিকাকে উচিত শিক্ষা দেওয়াটাও একটা জরুরি রয়েছে, কারণ তিনি এখন বিশ্বের মধ্যে, সারা বিশ্বে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে মাধব গ্যাডগিল, প্রখ্যাত পরিবেশবিদ যিনি 83 বছর বয়সে প্রয়াত হয়েছেন, সম্প্রতি তাকে কোন বছরে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2024 সাল। মাধব গ্যাডগিল একজন ভারতীয় পরিবেশবিদ, বিজ্ঞানী, লেখক, বিজ্ঞান সংস্থান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর ইকোলজিক্যাল সায়েন্সেস সেন্টারের প্রতিষ্ঠাতা। 2024 সালে তাকে রাষ্ট্রপুঞ্জ থেকে এই পুরস্কার পরিবেশবিদকে গ্যাডগিলকে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের হটস্পট পশ্চিম ঘাটে তার অসামান্য কাজের জন্য বার্ষিক তাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার দেওয়া হয়েছে। 53তম বিশ্ব বইমেলা কোথায় আয়োজন করা হয়েছে? তো 53তম বিশ্ব বইমেলা এটি আয়োজন করা হয়েছে দিল্লিতে, ভারতের রাজধানীতে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে বিশ্ব বইমেলা। ওয়ার্ল্ড বুক ফেয়ার আয়োজিত হতে চলেছে দিল্লিতে। 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব বইমেলা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লির আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র, যেটা ভারত মণ্ডপম, এই মেলা চলবে 8 দিন ব্যাপী। ন্যাশনাল বুক ট্রাস্ট আয়োজিত এই মেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও যোগ দিতে পারবেন। ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী এই পড়ুয়ারাই শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা মন্ত্রক অধীনস্থ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভাগের সংস্থাগুলো স্টল বসানোর সুযোগ পাবেন। স্টল অর্থাৎ বইয়ের দোকান। স্টলে শিক্ষাগত সাফল্য, নতুন কিছু উদ্ভাবন, প্রকাশনা, গবেষণার কাজ প্রদর্শনী, এই জিনিসগুলো সেই স্টলগুলোতে রাখা যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 9ই জানুয়ারি। 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজি বিদেশ থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ রাখার জন্য আমরা প্রবাসী ভারত দিবস পালন করে থাকি। 1915 সালের 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, যা দেশের স্বাধীনতা সংগ্রামে এক নতুন মোড় এনেছিল। গান্ধীজি আসার পরে দেশের যে আন্দোলন প্রক্রিয়া, সেটি পুরোপুরি পরিবর্তন হয়েছিল। এটা আমরা প্রত্যেকে ইতিহাসে মোটামুটি পড়েছি। তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দিনটি বেছে নেওয়া হয়েছে। ভারতীয় সম্প্রদায়ের অবদান, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের ভারতীয়রা বাস করছেন। ভারতীয়দের প্রবাসী বলা হয়, যারা বিদেশে থাকছেন ভারতীয়, কিন্তু যারা বিদেশে থাকছেন তাদেরকেই প্রবাসী বলা হয়। জ্ঞান, দক্ষতা, পুঁজি ও নেতৃত্বকে ভারতের উন্নয়নের কাজে লাগানোর জন্য এই দিবসটি পালন করা হয়। সংযোগ স্থাপন নেটওয়ার্কিং, প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্ক পুনর্স্থাপন এবং তাদের মধ্যে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার এটি সুযোগ করে দেয়। আজকের শেষ প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। কার জন্মদিন উপলক্ষে? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী, যেটি আগামীকাল অর্থাৎ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে
সারা দেশে পালিত করা হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত এই দিনটি তরুণদের আত্মবিশ্বাস, চরিত্র গঠন, দেশ গঠনের অনুপ্রেরণা দেয়। স্বামী বিবেকানন্দ ছিলেন এমন একজন দার্শনিক, আধ্যাত্মিক নেতা যিনি বিশ্বাস করতেন যে একজন মানুষের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুললেই সমাজ ও জাতির প্রকৃতি উন্নতি সম্ভব হবে। যুব সমাজের মধ্যে যদি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, চরিত্র গঠনের বীজ বপন করা যায় তবে সেই সমাজকে কেউ থামাতে পারবে না। জাতীয় যুব দিবস পালনের মাধ্যমে সেই বার্তাই বারবার মনে করিয়ে দেয়। অর্থাৎ জাতীয় যুব দিবস হচ্ছে যুব শক্তিকে উৎসর্গ করা, যাতে যুব শক্তি এগিয়ে আসে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বামীজি সম্পর্কে যদি বলি তাহলে স্বামীজি হচ্ছেন আমাদের 1893 সালে শিকাগোর সর্বধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন এবং স্বামীজির ছদ্মনাম যদি আমরা দেখি, ছদ্মনাম হচ্ছে বিবিদিশানন্দ এবং স্বামীজির যে পত্রিকা প্রকাশনা করেছিলেন সম্পাদনার নাম হচ্ছে বর্তমান ভারত। তো এই হচ্ছে স্বামী বিবেকানন্দ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখানে কয়েকটি হিস্ট্রির কোশ্চেন রাখা হয়েছে, ইতিহাস থেকে প্রশ্ন রাখার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে রাজতরঙ্গিনী থেকে কোথাকার ও আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানতে পারা যায়, তো এটির সঠিক উত্তর হবে কাশ্মীর। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন, তো ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন মেগাস্তিনিস। সম্রাট অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, 261 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন কে ছিলেন, কৌটিল্য। কৌটিল্যর শিষ্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কোন শাসককে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন, ধননন্দ। এই নন্দ বংশের শাসক ছিলেন এবং নন্দ বংশের শাসক প্রচুর অত্যাচারী হয়ে গেছিলেন সেই সময়। এবং যখন কৌটিল্য যখন এই ধননন্দের কাছে গিয়েছিলেন এই সমস্ত কথা বলতে, যে আপনার রাজ্যের যে জনগণ রয়েছে তারা আপনার থেকে অতিষ্ঠ হয়ে গেছেন, আপনার যে কর ট্যাক্সেশন এগুলো অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, সাধারণ মানুষের জীবন যাপন করা বিপন্ন হয়ে পড়েছে। তো এই সম্পর্কিত অভিযোগ যখন করতে গেছিলেন তো চরমভাবে অপমান করে কৌটিল্যকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং কৌটিল্য সেখানেই শপথ গ্রহণ করেছিলেন যে আমি একজন যোগ্য শাসক এই সিংহাসনে বসাবো। এবং তারপরেই চন্দ্রগুপ্ত মৌর্যকে নিজের মতো করে তৈরি করেন এবং সিংহাসনে তিনি বসেন। শেষ প্রশ্ন হচ্ছে 7 নম্বর, অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যর লেখা। অর্থশাস্ত্র একটা হচ্ছে রাজনৈতিক বিষয়ক বই, এটি লিখেছেন কৌটিল্য। তো এই ছিল আজকের আলোচনার পর্ব। যদি আপনাদের এই জিকে পার্টটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতেও আর অন্যান্য সাবজেক্ট থেকে জিকে রাখার চেষ্টা করব। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকেটাও তাহলে খুব সুন্দরভাবে আমাদের রিভিশন হয়ে যাবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।